নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। আজকে আমরা যে গল্পটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি শ্রী রাজশেখর বসুর রচনা হাস্যরসে টইটুম্বুর একটি ছোট গল্প। গল্পটির নাম চিকিৎসা সংকট। এই গল্পটিতে বিভিন্ন চরিত্রে যাঁরা কণ্ঠ অভিনয় করেছেন তাঁরা হলেন নন্দ, মারোয়ারি রুগী এবং ষষ্ঠীবাবুর কণ্ঠে শ্রী সত্যব্রত গুপ্ত, কথক ও অন্যান্য পুরুষ চরিত্রের আমি ভাস্কর গাঙ্গুলি এবং মিস বিপুলা মল্লিকের কণ্ঠে শ্রীমতী চৈতালি চক্রবর্তী। আর এই গল্পটির প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। আসুন শুনে নিয়ে আমাদের আজকের উপস্থাপনা শ্রী রাজশেখর বসু রচিত একটি ছোট গল্প চিকিৎসা সংকট। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটা গলি হইতে তাহার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দ দু বগলে দুই বান্ডি ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কোঁচায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘেঁচাং করিয়া গাড়ি থামিল। জোনাকতক যাত্রী নামিয়া নন্দকে তুলিলেন। যাঁরা গাড়ির মধ্যে ছিলেন তাঁরা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা, মন্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো, দুটো পাই কি কাটা গেল। একজন সিদ্ধান্ত করিল মৃগী, আর একজন বলিল ভিড়মি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ আবার বলিল পাড়া গেঁয়ে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই? খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোরে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন, আরে মোল্লা, ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলেও লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বলিলেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি, যা হোক বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা! রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পেছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেঁটে গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত এক গোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা, বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়াই বিব্রত, সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবু তৃতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, আর এখন না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ, গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন
আরাম প্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে শান্ত আড্ডা বসে আছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বারাপোষ গায়ে দেয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান সিগারেট ও গল্প চলিতেছে। গোপীবাবু বলিতেছিলেন, শরীরের এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। মাথা ঠিক ঘোরেনি, কেবল কোচের কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান এ শহরে পাবে না কোথাও। যাও না কাল সকালে একবার তাঁর কাছে। বঙ্কু বলিলেন, আমার মতো একবার নেপাল বাবুকে দেখালেই ভালো, অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপরে কমফোর্টার। বলিলেন, বাপ, এত শীতে অবহেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসার হলে আছাড় তো খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দাও। নিধু বলিল, নন্দা, মোটা চাল ছাড়ো, সেই এক বিরিঞ্চির আমলের ফরাস, তাকিয়া লক্কর, পালকি, গাড়ি আর পক্ষীরাত গোড়া, এতে গায়ে গতি লাগবে কিসে? তোমার পড়ার অভাব কি বাবা, একটু ফুর্তি করতেছে কথা। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি এমআর এএস, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা নিরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্ন গাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বাস 1.25 ইঞ্চি বর গয়া। রোগী খুশি হইয়া বলিল, নাচ তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির ওপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলিল, জওয়ান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফিন আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন, ওয়েল। নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপূর্বিক তাঁর অবস্থার বর্ণনা করিলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই। ক্ষুধা কাল রাতে একটু কমিয়াছে, রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন। মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন, এই ওষুধ রোজ 3 বার খাবেন। কিরকম বুঝলেন? ভেরি ব্যাড। কি হয়েছে? আরো দিন কত কোয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাদার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচবো তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশন ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ক্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু, এইসব। বিকেলে একটু ব্র্যান্ডি খেতে পারেন, বরফ জল খুব খাবেন।
হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলাম ওর কাছে যেও না যেও না যেও না। বেটা মেয়ের ওর পেটে হাত বুলিয়ে খায়, খুলির ওপর তোর পুন চালাবে। আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতরটা ওলট পালট হয়ে গিয়ে থাকে, তবে হাতুড়ে বদ্যির কম্ম নয়, হোমিওপ্যাথি ভালো। আমার কথা তো শুনবে না বাবা, ডাক্তারই তোমার দাঁতে সহায়, তো একটু কোবরেজি করতে শেখো। দরওয়ান যে দিব্যে 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তাঁর ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাসপাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো। বইয়ের দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শিয়ালের মতন বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন। মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে? নন্দবাবু বসে। শ্বাস উঠেছে? রোগীর শেষ অবস্থা? তা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয় জানালেন তিনিই রোগী। এলোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়, তা তোমার হয়েছে তো কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। তফাদার কি বলেছে? বললেন আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর গোবর। আর টুপির ভেতরে সিং, জুতোর ভেতর খোর, পাতলুরের ভেতর ন্যাজ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুমায় না, মাথা ধরে? কাল সন্ধ্যেবেলা ধরেছিল। বাঁ দিক আগে হ্যাঁ, না ডান দিক? আগে হ্যাঁ, আরে ঠিক করে বলা। আগে ঠিক মূর্তি কানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল, ওই নিদে রাখা কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। তা পেটটা কামড়ায় না মোচড় দেয়, তাই বলো। হ্যাঁ, চোর প্যাচোর করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বই দেখিলেন। তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রাম কুইরিন দিয়েছিল। এখনো বিকেলে মাথা টিপ টিপ করে। 7 দিন পর ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যামোটা কি আন্দাজ করছে? তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ, মাংস বারণ। শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো। তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমারে তো আমাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত আর তা বলে দিতে হবে নাকি? দেখছো না দেয়ালে নোটিশ লটকানো রয়েছে? 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় হইলেন। নিধু বলিল, কেন কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতে। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থা করে দিয়েছে। ওর তো আমার পাল্লায় বাঁচাদানে কত বড় হোমিওপ্যাথ দেখে নিত। চুমকে তার আলমারি শুদ্ধ ওষুধ সামনে দিতে পারি, তবে না কেটে নিও। আজ অফিসে শুনছিলাম কি একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নাম ডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাতে। একবার দেখালে হয় না? এই শীতে হাকিমি ওষুধ?
বাপ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবিরাজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাঁড়ি গোপ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের ওপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই উনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেল চিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেয়ালের কোলে 2টি ঔষধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞেস করিলেন, বাবুর কণ্ঠে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। তা রুগীর ব্যায়াম ডাকি? নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। মাথার খুলি ছেদা করে দিয়েছে নাকি? আরে না, নেপাল বাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করাইনি। নেপাল? সে আবার কেটা? জানেন না, তোর বাগানের নেপাল চন্দ্র রায়, MB FTS, মস্ত হোমিওপ্যাথ। ও নেপালা, তাই কও। সে আবার ডাক্তার হলে কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ করে থাকতি, ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের বস্তা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রচিকিৎসাই করতে হয়। জন্টি বাবুরি চেনা? খুলনের উকিল জন্টি বাবু। নন্দ ঘাড় নাড়িলেন। তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জন, পা কাটলে 3 দিন অচৈতন্যি। জ্ঞান হলিবার কইলেন, আমার ঠ্যাং কই? ডাক্তারি নিশান রে দিলাম ঠুকে 1 দলা চবনরাজ। তারপর কি হলো কাউ দেখি? হ্যাঁ, আবার পা গজিয়েছে রুদির। ওরে ওরে ও কারুরা, দেখ দেখ, বিড়ালের সাউটা ছাগল আদ্য ঘেট খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরে আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, যাও নাবিটা একবার দেখি। হ্যাঁ হ্যাঁ, যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেতি 5 বছর আগে না? না, প্রায় 7.5 বছর হলো। ওই একই কথা, 5 দেড়া 7.5। পাতিকালে বমি হয়? আগে না, হয় হয় জানতে পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। তবে হবেই না তো। উদ্ধু হয়েছি কিনা দাঁত কনকন করে? আগে না। করে করে জানতে পারো না। যা হোক, তুই চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবানে। আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, ওই দরপাশিয়ে থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সঞ্জি 1টা করে খাওয়া, আবার 3 দিন পরে আসবা, বুঝেছ? আগে হ্যাঁ। ছাই বুঝেছ, অনুমান দিতে হবে না। টেওয়া লেবুর রস আর মধুর সাথে মারি খাবা। ভাত খাওয়া না, অল সিদ্ধ, কটু সিদ্ধ এইসব খাওয়া। নুন ছোঁয়া না, মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়া রাতি খাতি পারো। গরম জল ঠান্ডা করে খাওয়া। কিন্তু ব্যায়ামটা কি কবির মশাই? আরে যারে কয় উডুরি, উঠুসলে সাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কে দাদা, কবিরাজির স্বাদ মিটল তো? গুপি বলিল, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চল। বঙ্কু বলিল, আমি বলি কি রে নন্দ, বেথা করে ঘরে পরিবার আন, এরম দমড়া হয়ে থাকা কিছু নয়।
নন্দ চি চি স্বরে বলিলেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই। এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, এ নন্দা, একটা মোটর কেন মাইরি, দুদিন হাওয়া খেলে চাঙ্গা হয়ে উঠবে। 7 সিস্টার উডসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। তা যদি বললে, তবে আমার মতে মোটর কারো যা পরিবারে তা, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নি রম্বল, চুল, পরশু ব্যাটারি খারাপ, তরশুর ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমবো মশাই, তা নয়। সারা পেন পেন পেটে। ষষ্ঠী খুঁড়ে যেরকম হিসেবে লোক, একটা মোটা সোটা রোলা বাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। আরে যাহা বাহান্ন তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। গুপি বললে। নন্দবাবু অকর্তা রাজি হইলেন। হাজিক উল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ অল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাহাকে বলিল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বেমারি বলেন, আমি লিখে হুজুরকে ইতালা ভেজিয়ে দিব। বেমারি কি সেটা জানতেই তো আসা বাবু। तब भी कुछ तो बोलेन, ना तकती, बुखार, पिल्ली, चेके, घिग, बवासीर, रात अंधी। ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধরফর করছে। सोही बोलेन, दिल तड़पना। মোহরিনী ছেন, মোহর, হাকিম সাহেব চান দিচ্ছন না। নজরানা 2 মোহর, না থাকে আমি দিচ্ছি 45 টাকা, और बट्टा 2 টাকা, और रेशमी रोमाल 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জনাব বলবেন, তারপর রুমালের উপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে রইয়া গেল। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পার্শ্বে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করিয়া ছাঁটা, আবক্ষলম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্য লাল, ডগায় নীল, পরিধানে শ্যাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ, সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মাস্তাগি জ্বলিতেছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়িয়া বসে আছে এবং হাকিমের প্রতি কথায় কেয়ামাত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ের লোক, সে তার লইয়া পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহন নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুঁজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, স্যার লাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিল, ডরবেন না মশাই, জনাবকে আপনার সির দেখলাম। নন্দন মাথা টিপিয়া হাকিম বলিলেন, হড্ডি পলপলায় গয়া। শুনছেন, আপনার মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম
তিন রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন, সুরমা সর্ক। একজন একটা লাল গুঁড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আখ ঠান্ডা থাকবে, নিধ হবে। হাকিম আবার বলিলেন, রোগন বাপ্পার। মুন্সি হাঁকিল, এ যে পালবার উস্তারা লাও। আরে তুমি করো কি? বলিতে বলিতে চট করিয়া তাহার ব্রহ্মতালুর ওপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল। আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইয়া দিল। মুন্সি বলিল, ঘাবড়ান কেন মহাশয়? এ হচ্ছে বাবরি সিংহের মাথার ঘি। বহুত কিম্মত, মাথার হাড়ি শক্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন, তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পেছনে ছুটিতে ছুটিতে বলিল, আমার দোস্তুরি। নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বলিলেন, সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুবর্গের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ডে নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের ওপর সেফটি পিন আঁটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন? তা তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনসিভমেন্ট? আগে প্রথম পোয়াতি? না না, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। নিজের জন্য? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? আগে শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন। তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন তো আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন ও সব কিছুই হয়নি? আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়ে গেছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন, ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলুম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা আছেন তো। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন,
দি আইডিয়া, মাসে বেশি কাজ নয়। যা, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচির গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন। তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসি মাতাকে কাশীধামে রওনা করিয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মাটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ স্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু বেশ ভালোই আছেন। মোটর কার কেনা হইয়াছে। দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।